ধরণীর বুকে আলোর দেখা মিলেছে অনেক আগেই। নওয়াফের বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। অনেকক্ষণ গডিমসি করে ঘুম থেকে হাড়মোট ভেঙে উঠে বসল। অজ্ঞাহায়ন মাস শেষ হয়ে পৌষের মাঝামাঝি। এখনও পর্যন্ত শীতের পোশাকের অত প্রয়োজন না পড়লেও শেষরাতের দিকে ভালো শীত শীত লাগে। এটাই মনে হয় শীতের আগমনী বার্তা। তার আবার শীতকাল একদমই পছন্দ না। শীতকাতুরে মানুষ, সে তার জন্য গরমই ঠিক আছে। নওয়াফ বেড থেকে নেমে রুম থেকে সোজা বের হয়ে গেল। একদম আরুর রুমের সামনে গিয়ে দাঁড়াল। আরু দরজা একদম হাট করে খুলে রেখেছে। নওয়াফ রুমে ঢুকতেই দেখতে পেল আরু জামাকাপড় দিয়ে বিছানা ভরে ফেলেছে। ইয়া বড় লাগে যে একটা একটা করে ভরছে। কাল যে মেয়ে অসুস্থতার জন্য বিছানা থেকে উঠতে পারল না, আর আজকে সকাল না হতেই এগুলো কি করছে? এত জামাকাপড় দিয়েই বা কি করবে? নওয়াফের মাথায় ধরল না। নওয়াফ এগিয়ে এসে চেয়ার টেনে বসল। তুই না অসুস্থ? কালকে বিছানা থেকে উঠতে পারলি না? এত তাড়াতাড়ি ঠিক হলি কিভাবে? এত জামাকাপড় দিয়েই বা কি করবি? কোথাও যাচ্ছিস নাকি? নওয়াফ এতগুলো প্রশ্ন একসাথে করায় আরও প্রচুর বিরক্ত হল। অসুস্থ সব সময় থাকব নাকি? এত জামাকাপড় দিয়ে কি করছি তা তো দেখতেই পারছিস। এক জায়গায় যাব, একটা প্রিপারেশন আছে না? তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? কোথায় আবার? কক্সবাজার যাচ্ছি না আমরা? তোর আবার ভুলে যাওয়ার রোগ হল নাকি? নওয়াফ আরুর কথা শুনে কপাল কুঁচকে ফেলল। যেতে পারবে কি পারবে না তার নাই ঠিক, আর এ যাওয়ার প্রিপারেশন শুরু করে দিয়েছে। তাও আবার 7 দিন আগে থেকেই ব্যাককল নাকি এই মেয়ে? তুই যে যাচ্ছিস তাই তো সিউর না তার আগেই গোছানো শুরু করে দিয়েছিস? বাড়িতেই তো এখনো বলতে পারলি না। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি যে যাচ্ছি সেটা সিউর। আর বাড়িতেও বলা হয়ে গেছে। বাড়িতে বলেও ফেলেছিস? আবার রাজিও হয়ে গেছে? নওয়াফ বিস্মিত হয়ে বলল। হুম। তাহলে তো ভালোই। এত সহজে রাজি হলো কিভাবে বলতো? গত বছরও তো যেতে চেয়েছিলি, তখন তো রাজি হয়েছিল না, তাহলে এবার দিচ্ছে কেন? আমি কিভাবে বলবো? ভাইজাকে মাত্র একবার বললাম, তাতেই রাজি হয়ে গেল। আমি ভাবছি না করবে, আর আমি কান্নাকাটির অভিনয় করে রাজি করাবো, কিন্তু আমাকে কিছু করতেই হলো না, এমনিতেই রাজি হয়ে গেল। একটা জিনিস খেয়াল করেছিস? আমাদের বিয়ের পর বাড়ির সবাই আমাদের দাম দিচ্ছে বেশি। দেরি করে বাড়ি ফিরলেও কিছু বলছে না। আবার পকেট মানিও ডাবল করে দিয়েছে। বিয়েটা হয়ে মনে হচ্ছে খুব একটা লস হয়নি, তাই না বল? নওয়াফের কথা শুনে আরও চোখ ছোট ছোট করে তাকাল। পকেট মানি ডাবল দিচ্ছে মানে? আমাকে তো আগেরটাই দিচ্ছে। তার মানে শুধু তোকে বেশি দিচ্ছে? নওয়াফ বুঝতে পারল ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। আরুর জন্যই তাকে টাকা বাড়িয়ে দিয়েছে। দেওয়ার সময় বলেই দিয়েছে আরু যা চাই তা যেন কিনে দেয়। তো দিবে না? তোকে আর আমাকে কি সমান দিবে? তুই কত খরচ করিস আর আমি কত খরচ করি? তোর পিছনেই তো আমার অর্ধেক টাকা খরচ হয়। ঠিক আছে, এরপর থেকে যেখানে যত খরচ হবে সব তুই দিবি। আমাকে দিতে বলবি না। তাহলে তোর টাকা দিয়ে কি করবি? ওগুলো তো আমার শপিং করতেই লেগে যায়। নওয়াফ আর বেশি ঘাটাল না। পরেরটা পরে দেখা যাবে। যাই হোক, বাদ দে, শোনো। আরও লাগেজে কাপড় ভরতে ভরতে বলল, বল, শুনতেছি। আমি তো বেশি জামাকাপড় নিব না। তুই যখন এত বড় লাগেজ নিয়ে যাচ্ছিস তাহলে এক কাজ কর, আমার কয়েকটা শার্ট আর প্যান্ট তোর লাগেজে ভর। তাহলে আর বাড়তি ব্যাগ নিতে হবে না। আরও কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, নিয়ে আয় যা। দেখতে দেখতে 6 দিন চলে গেছে। আজকে সন্ধ্যায় আরুরা রওনা হবে। নওয়াফ সোফায় বসে বসে চিপস খাচ্ছে, পাশেই রামিম কান্না করছে, আর জয়নব বানু পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করতে নিষেধ করছে। এতে করে তার কান্নার বেগ বাড়ছে, বই কমছে না। কান্নার কারণটা হলো কিছুক্ষণ আগেই রেনু বেগমের হাতে মার খেয়েছে সে। যবে থেকে শুনেছে আরুরা কক্সবাজার যাবে সেদিন থেকে শুরু হয়েছে তার পাগলামি। ওরা গেলে তাকেও নিতে হবে। কোনোভাবেই তাকে বুঝানো যাচ্ছে না।
নওয়াফ 2 দিন আগে না পারতে চিড়িয়াখানা থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে। তাতেও তার হবে না। রামিমের উপর এমনিতেই রেনু বেগম রেগে আছে কয়েকদিন যাবৎ। ঠিকমতো পড়ালেখা করছে না, যখনই মোবাইল হাতের কাছে পাচ্ছে তখনই ঘণ্টার পর ঘণ্টা গেমস খেলছে। স্কুল থেকে বিচার পর্যন্ত আসছে। সবকিছু মিলিয়েই রেনু বেগমের রাগের বহিঃপ্রকাশ ঘটেছে রামিমের মারের মাধ্যমে। জয়নব বানু রামিমের লাল হয়ে যাওয়া হাত দেখে রেগে গেলেন। এভাবে কেউ মারে? ছোট মানুষ বুঝিয়ে বললেই তো হয়। তোমার কি আক্কেল জ্ঞান হবে না ছোট বুমা? ছেলেটাকে এভাবে কিভাবে মারতে পারলা? আর একটু হলে কেটে রক্ত বের হয়ে যেত। মায়া দর্দ কি সব উঠে যাচ্ছে? সেদিন ও মেরেছ কিছু বলিনি। জয়নব বানুর রাগী কণ্ঠে রেনু বেগমের হাত থেমে গেল। আরুর মাথায় রেনু বেগম মেহেদি দিয়ে দিচ্ছিল। আরু চুপচাপ বাবু হয়ে বসে আছে মায়ের সামনে। আবার বলা যায় না রামিমের উপর রাগ তার উপর না কনভার্ট হয়ে চলে আসে। তাই আগে থাকতেই সাবধানে আছে আরু। শাশুড়ির কথা শুনে রেনু বেগমের রাগটা যেন দ্বিগুণ হল। নিজের রাগটা যথাসম্ভব চেষ্টা করল সংযত করার। গমগ্মে স্বরে বলল, আপনি আর লাই দিয়েন না তো আম্মা। আপনার লাই পেয়ে পেয়ে বাদর হয়ে যাচ্ছে ছেলেটা। আর সেদিন কি এমনে এমনে মেরেছি? জিজ্ঞেস করেন আপনার গুণধর। নাতিকে সেদিন কেন মেরেছি? স্কুল থেকে প্রতিদিন মারামারি করে আসে। সেদিন তো এক ছেলের হাতে কলম গেঁথে দিয়ে আসছে। স্কুল থেকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে আর একবার মারামারি করলে স্কুল থেকে বের করে দিবে। আরুর চুলে থাকা রেনু বেগমের হাতটা শক্ত হল। আরুর চুলে টান পড়তেই আরু চোখ মুখ কুঁচকে ফেলল। রাগটা তার চুলে ঝাড়ার মানে কি? আম্মু কি করছো, চুল টানছ কেন? নিজের কাজ নিজে করতে পারিস না? সবকিছু কেন আমাকে করে দিতে হবে? আমি কি তোদের বান্দি? যেমন বাপ তেমন তার ছেলে মেয়ে। আরও আর কিছু বলল না। এখন যদি কিছু বলে তাহলে তার মা গুষ্টি উদ্ধার করে ছাড়বে। তার চাইতে চুপ থাকাই শ্রেয়। আরু দাদির দিকে তাকিয়ে দেখল সেও ভূতা মুখ করে বসে আছে। তা দেখে আরু মুখ টিপে হাসল। বাংলাদেশ আর আফগানিস্তানের টি-20 ম্যাচ চলছিল টিভিতে। নওয়াফ বসে বসে সেটাই দেখছিল। রামিমের নাক টানার শব্দ মনোযোগ আর ধরে রাখতে পারল না। একটা চিপস মুখে দিয়ে বিরক্ত নিয়ে তাকালো রামিমের দিকে। তাকাতেই পেট মুচড়ে উঠল। রামিম কাঁচতে কাঁচতে ঠান্ডা বাঁধিয়ে ফেলছে। ঠোঁট পর্যন্ত হিন্দুল বেরিয়ে আসছে। রামিম সেগুলো টেনে ভিতরে নিতেই নওয়াফ আর বসে থাকতে পারল না, ওয়াক ওয়াক করতে করতে চলে গেল। তোর আবার কি হলো, এমন করছিস কেন? দাদির কথায় নওয়াফ উত্তর করল না, চিপসের প্যাকেট রেখেই চলে গেল। ছি কি বিচ্ছিরি! আরু নওয়াফ দুজনেই রেডি হয়ে ঘর থেকে বের হল। সন্ধ্যা 6টায় তাদের বাস ছাড়বে। স্যারেরা 5টার আগেই সবাইকে উপস্থিত হতে বলেছে। দুজনে একসাথে নিচে নামতেই দেখল নাবিল ভাইজা তাদের জন্য রেডি হয়ে বসে আছে। তাদের ভার্সিটিতে পৌঁছে দিবে। নাবিল আরুদের দেখে উঠে দাঁড়াল। নওয়াফদের একে একে সবাই উপদেশ বাণী শোনাল। দুজনে যেন সবসময় একসাথে থাকে, সমুদ্রে যেন না নামে, আরও নানান কিছু। দুজনেই চুপচাপ শুনল। ওদেরকে বিদায় দেওয়ার জন্য সবাই গাড়ি পর্যন্ত আসল। আরও বিদায় নিয়ে গাড়িতে উঠল। নওয়াফ গাড়িতে উঠবে তখন চোখ গেল রামিমের দিকে, যে কিনা দাদির আঁচল ধরে মুখ ছোট করে দাঁড়িয়ে আছে। নওয়াফ ওর চুল এলোমেলো করে দিল। শোন, মন খারাপ করিস না, তোর জন্য অনেক কিছু নিয়ে আসব। আমার জন্য কিছুই আনতে হবে না। তুমি আর আপু কেউই আমার সাথে আর কখনো কথা বলবে না। রামিমের অভিমানে ভরা মুখটা দেখে নওয়াফ হাসল। নাবিল গাড়িতে উঠতে তাড়া দিতেই গাড়িতে উঠে বসল। সবাইকে শেষবারের মতো বিদায় জানিয়ে গাড়ি ছেড়ে দিল। আরুদের বাড়িতে একটাই গাড়ি। নাবিলের চাকরি হওয়ার 2 বছরের মাথায় গাড়িটি কিনেছিল। গাড়িটি তারই বেশি ব্যবহার করা হয়। নাবিলদের বাবা চাচা দুজনেই সাদি কাপড়ের ব্যবসা করে। বাজারে তাদের অনেকগুলো দোকান আছে। ব্যবসাটা শুরু করেছিল তাদের দাদা। বাড়ি থেকে বাজার 5 মিনিটের দূরে হওয়ায় গাড়িটি কারও খুব বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে না।
নাবিল মিররে তাকিয়ে দেখল আরু নওয়াফ দুজনেই আস্তে আস্তে কিছু বলছে। তা দেখে নাবিল হাসল। ৩০ মিনিটের মাথায় ভার্সিটির প্রাঙ্গণে এসে গাড়ি থামাল। অনেকেই চলে এসেছে। পরপর ২টা বাস দাঁড়িয়ে আছে। আরু নওয়াফ দুজনেই গাড়ি থেকে নামল। ভাইজা, এখন তাহলে তুমি চলে যাও। নাবিল নওয়াফের কথায় কিছু বলল না, পকেট থেকে ওয়ালেট বের করল। ওয়ালেট থেকে টাকা বের করে প্রথমে আরুকে দিল। আরু কোনো বাক্য বিনিময় না করে টাকাগুলো লুফে নিল। তারপর নওয়াফকে দিতেই নওয়াফ দোনামোনা করে বলল, আর লাগবে না ভাইজা, আছে তো টাকা। নাবিল নওয়াফের পকেটে টাকাটা রেখে বলল, রাখ, এটা আরও লাগলে বিকাশে দিয়ে দিব। আর শোনো, সাবধানে থাকবি, আরুকে একা ছাড়িস না। আমার কথাই কিন্তু ওকে আসতে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা সাবধানে থাকব। তুমি চিন্তা করো না। নওয়াফ কথা বলতে বলতে দেখল শায়েন তাদের দিকেই আসছে। কেবলই আসছে মনে হয়, হাতে ব্যাগ দেখা যাচ্ছে। শায়েন কাছে এসে নওয়াফের বড় ভাইকে দেখে সালাম দিয়ে ভালোমন্দ জানতে চাইল। আর দেরি করিস না, বাসে উঠে পড়। দেরি করলে পিছনে বসতে হবে। নাবিলের কথায় নওয়াফ বলল, ঠিক আছে, আমরা যাই, তুমিও চলে যাও। নওয়াফরা বাসে উঠে পড়ল। উঠেই দেখল নীলিমা বসে আছে ৩ নাম্বার সিটে। আরু, তুই আর নীলিমা বস, আমি আর শায়েন তোদের পিছনে বলতেছি। নীলিমা নওয়াফের কথা শুনে বলল, আমি কিন্তু জানালার পাশের সিট ছাড়া বসতে পারি না, বমি আসে। আমিও না। আরুর কথা শুনে শায়েন বলল, আমরা খুব বসতে পারি, যত সব বিরক্তিকর মাইজা মানুষ। এগুলারে নিয়ে কোথাও যাওয়াই উচিত না। সামনের সিটে নীলিমা আর শায়েন বসল, পিছনে নওয়াফ আর আরু বসল। গাড়ি ছাড়তে আরও ৩০ মিনিট লাগবে। আরু ব্যাগ থেকে ইয়ারফোন বের করবে, অমনি জানালায় টুকটুক শব্দ হতেই দেখল নাবিল ভাইজা, হাতে তার অনেক কিছু। তুমি এখনো যাওনি ভাইজা? এগুলো কি আছো? যেতে যেতে নিশ্চয় ক্ষুধা লাগবে, তখন খাবিনে, ধর। এত দিয়ে কি করব আমরা, এখান থেকে কিছু নিয়ে যাও রামিমের জন্য। রামিমের জন্য নিয়ে যাবনি? তোরা খেতে না পারলে সবাইকে দিয়ে খাবি। আর সাবধানে যাবি। আচ্ছা ঠিক আছে, যাও। নাবিল আর কিছু বলল না, গাড়ির কাছে চলে আসল।